আজকে আমার ডিএসএলআর ক্যামেরায় শ্যুট করছি। ক্যামেরার ঠিক পিছনে লাইট সোর্স, তাকাতে একটু কষ্ট হচ্ছে। আর এই যে আমার সিঙ্কো ট্রান্সমিটার ব্যবহার করছি কথা বলার জন্য, মাইক্রোফোন। তিরিশ মিনিট পরে আমাকে আবার উঠতে হবে, কারণ 30 মিনিটের বেশি রেকর্ড করতে পারে না। আমি জানি না আমি 30 মিনিটের বেশি কথা বলবো কিনা, তো 30 মিনিট পরে সে বিশ্রাম নেবে। এর চার্জ আছে, ওরও চার্জ আছে, দেখি কতদূর চলে চার্জ নিয়ে। ফুল চার্জ নয় যা দেখতে পাচ্ছি। আজকে কথা বলবো স্বাভাবিকভাবে আমার দ্বিতীয় বই নিয়ে। বিষয় নির্বাচন করা আমার জন্য সহজ হয়ে গেছে আগের চেয়ে, কারণ বই আছে আমার 6টা নিয়ে কথা বলতে বলতেই 6টা ভিডিও হয়ে যাবে। এটা আমার দ্বিতীয় গল্পগ্রন্থ। প্রচ্ছদ আমার করা না, প্রথমবারের মতো তৌহিন হাসানের করা প্রচ্ছদ। আমি কখনো তৌহিন হাসান দেখতে কেমন দেখিনি, তখন ফেসবুক ছিল না, পরে মনে রাখতে পারিনি, দেখা উচিত। তো এইটা 2013 সালে প্রকাশিত, মানে আমি প্রথম বই প্রকাশের পরের বছরে এই বইটা প্রকাশিত হয়, এবং প্রতিটা গল্প একদম ঝা চকচকে নতুন। কারণ আমি ওই বছরই 2012 সালেই সিদ্ধান্ত নেই যে আরেকটা বই প্রকাশ করতে যাচ্ছি, সবার উৎসাহে আর কি। আমার বই প্রকাশের গল্প নিয়ে আরেকটা ভিডিও করব, খুবই লজ্জাজনক কিন্তু করব। অবশ্যই শিক্ষণীয় কিছু নেই সেখানে। তো ওই বই প্রকাশের উদ্দেশ্য নিয়ে আমি শুরু করি গল্প লেখা। প্রতিটা গল্প পাবলিশ হবে, মানুষ পড়বে এটা জেনেই লেখা, এই জন্য এটা আলাদা। এবং 1 বছরের মধ্যে আমি লিখি, 1 ফেব্রুয়ারি থেকে পরের ফেব্রুয়ারি। এটা আমার সবচেয়ে প্রিয় বই, আমি এখন পর্যন্ত যত লিখেছি বই তার মধ্যে, মানে যে 6টা মাত্র বই লিখেছি তার মধ্যে। এখানে গল্প আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা গল্প আছে। এবং আমি এখানেও আগের বারের মতোই নিজে হাতে ছবি আঁকিয়েছি। এটা নাম গল্পের অলঙ্করণ, দেখা যায় কিনা জানি না। প্রাইম লেন্স লাগিয়েছি, একটু সামনে এগিয়ে বসতে হতো প্রাইম লেন্স লাগানোর কারণে, লাভ হলো না তো কোনো। আচ্ছা, তো লাইটিংটা ফ্ল্যাট হয়েছে আজকে। আমার বিড়াল ডক্টর বিনজি। আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ, আবার সময় দেওয়া হবে। প্রথম গল্পটা হচ্ছে ময়না। কথা বলে না। ময়না গল্পটা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই অর্থে যে গল্পে একজন বাচ্চাকে তার দাদি, সম্ভবত দাদি, ভাষা আন্দোলন সম্বন্ধে পরিচিত করায়। কিভাবে পরিচিত করায়, এটার ধারণাটা আমার মাথায় এসেছিল এভাবে।
ধারণাটা আমার মাথায় এসেছিল এভাবে যে একটা ময়নাকে খাঁচার মধ্যে বন্দি রেখে কথা শেখাচ্ছে একজন শিশু, এবং তার দাদি, যার ভাষা আন্দোলনের সাথে পরিচয় আছে, প্রত্যক্ষ পরিচয় আছে, তিনি বলছেন যে নিজের বুলি বা জবান অন্যের ওপর চাপিয়ে দেবার চেষ্টাটা কেন অনাকাঙ্ক্ষিত। তো ময়নাকে ভাষা শেখানোর, নিজের ভাষা শেখানোর চেষ্টা এবং খাঁচায় বন্দি রাখা, এইটার সাথে ভাষা আন্দোলনের অ্যানালজি এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধকে সামান্য টেনে, এখানে একটা যুদ্ধের গল্প নেই, নেই তা না, সরাসরি যুদ্ধের গল্প নেই। ভূতোলজিতে যেমন যুদ্ধের ময়দানের গল্প আছে, এখানে যুদ্ধগুলো সব প্রেক্ষাপটে, পশ্চাৎপটে। তো সেটা সেই গল্পটা আর কি, কীভাবে যে মেয়েটা, তার নাম লিপি, এত কিছু আমার কাছে এখন অবাক লাগে ফিরে তাকালে, যে তখন আমি এত কিছু বুঝতাম যে মেয়েটার নাম লিপি রাখলে ভালো হয়, ময়নাকে খাঁচায় রেখে নিজের ভাষা শেখানোর সাথে খুব সমালোচনার দৃষ্টিতে দেখলে হয়তো বা খুব বেশি সবল অ্যানালজি এটা না, কিন্তু তাও যে একটা সাদৃশ্য চিন্তা করেছিলাম, এটাই আমার কাছে অবাক লাগে। আমার তখন 12 বছর বয়স, তো 12 থেকে 13তে যাচ্ছি এরকম। তো এটাই গল্পটা। শেষে ওই বাচ্চাটার দাদির কাছ থেকে শুনে বাচ্চাটার চোখ খুলে যায়, এবং মানে বাচ্চাদের যেরকম উপলব্ধি হয়, আমার নিজের যেমন হতো সেরকম কোনো একটা উপলব্ধি আসে, এবং ময়নাটাকে সে আর ভাষা শেখাতে রাজি না এবং ছেড়ে দিতে চায়, এইটাই আর কি। এবং এইটা শুধুমাত্র মজার বিষয় যেটা লাগে আমার কাছে এখন মনে পড়লো, যে আমি এটাকে স্রেফ মানে ইতিহাসটা বলতেই খুব আগ্রহী, যেন তেনভাবে একটা শিশুকে ঢুকিয়ে দিয়েছি, ময়নাকে ঢুকিয়ে দিয়েছি, বিষয়টা এরকম না। এরকম ছিল যে ঢুকিয়ে দিয়েছি বলতে লজ্জা লাগছে, বলতে ইচ্ছা করছে লেখক ঢুকিয়ে দিয়েছেন, কারণ আমি আর কোনো যোগসূত্রই খুঁজে পাই না নিজের সাথে এই ময়না গল্পের লেখকের। তো রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ। তো একটা জোরে শাটারের আওয়াজ হবে রেকর্ড বন্ধ হলে। কেন বললাম এটা, যে দাদির সাথে বাচ্চার যে সম্পর্ক, বাচ্চার সাথে ময়নার যে সম্পর্ক, এই জিনিসগুলো কে উপেক্ষা করিনি। বাচ্চা যতটুকু জানে ইতিহাস সম্বন্ধে, ততটুকু, তারপরে ওর যতটুকু ধারণ করার ক্ষমতা, যেমন পাকিস্তানকে পাকিস্তান বলা, গল্পের মধ্যে যখন বলছে তোমার দাদু আর আমি তখন কেবল বিয়ে করেছি, বাচ্চা জিজ্ঞেস করছে তুমি আর দাদু বিয়ে করেছিলে, এরকম বাচ্চার দাদিকে গল্প বলতে ব্যস্ত রেখে ওর পরিকল্পনা যে প্রতিদিন দাদি যেরকম, আমি আমার স্মৃতি থেকে বলছি, এরকম ছিল যে দাদি যেরকম রোজ ঘুমিয়ে যায় ওকে গল্প বলতে বলতে, আর ও পালায়, আজও তেমন হবে, ওর দাদি ঘুমিয়ে যাবে গল্প বলতে বলতে আর ও খেলতে পালাবে। এই মানে সমান্তরালে এটা চলছে আর কি গল্পটাতে। শিশুর যে খুব বেশি মনোযোগ, দাদিরা যেরকম ভাবে, আমার দাদু যেমন ছিলেন যে
খুব ভারী ভারী কথা বলতেন, আমরা কতটুকু বুঝবো কতটুকু বুঝবো না উনি আশা করতেন যে বুঝবো। এখনও বলেন আমাদের অনুজদেরকে, অধিকতর অনুজ যারা তাদেরকে। তো এই দাদিটাও সেরকম বলে যাচ্ছে তার কথা ভাষা আন্দোলনের মতো একটা দেখতে গেলে গুরুতর বিষয় নিয়ে, কিন্তু বাচ্চার মাথায় বাচ্চার ভাবনা চলছে, তার পালায় যাওয়ার চিন্তা চলছে, কিন্তু সে গেল না, সে ঘুমিয়ে গেল, হয়তো ঘুমালো না, হয়তো সে গল্পটাকে নিজের মধ্যে ধরে রাখছে চোখ বন্ধ করে, সেটা হতে পারে। যাই হোক, এটা নিয়ে আর বেশি কথা না বলি, কিন্তু আমার এখনও ভাবলে অবাক লাগে, প্রায় নিখুঁত একটা গল্প আমার কাছে মনে হয়, চিত্তশুদ্ধির মতনই। অতটা, আবারও বলছি, গবেষণা করা না, অতটা চিন্তাভাবনা করা না, কিন্তু কিভাবে এটা আমার মাথায় আসলে এখন আর আমার মনে পড়ে না, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে আমার লেখা একটা দুটো প্রায় নিখুঁত গল্পের মধ্যে এটা একটা। কি যেন বলতে চাচ্ছিলাম, ভুলে গেলাম। যাই হোক, পাঁচবালিশ এটা আরেকটা গল্প। ও, ময়না গল্প নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ময়না গল্পটা একজন শিশু ভাষাচিত্র, আমার প্রকাশনা প্রতিষ্ঠান যেটা, সেই প্রকাশনী থেকে একটা গল্প পাঠের প্রতিযোগিতা করা হয়েছিল। সেখানে একজন শিশু, এই আকিলা সম্ভবত নাম, উনি আমার এই গল্পটা পড়েন, মন ছুঁয়ে গেছিল আমার। তো পরের গল্পটা হচ্ছে পাঁচবালিশ। পাঁচবালিশ থেকে পাঁচবালিশ গল্পটা প্রকাশিত হয় কুঁড়েঘর নামে, পরে না আগেই, এটা কুঁড়েঘর নামের আরেকটা ম্যাগাজিনে এটা প্রকাশিত হয়, সেটা ফেব্রুয়ারি মাসেই। কুঁড়েঘরে সেটা নেপোটিজম করে প্রকাশিত হয় আর কি, স্বজনপ্রীতির কারণে। সেটা মানে আমি যোগ্য নই ওখানে প্রকাশ করার, সেই কারণে বললাম আর কি। সম্ভবত না, যোগ্য নই আসলে, ওখানে অনেক গবেষণাধর্মী নিরীক্ষাধর্মী গল্প ছিল, অনেক প্রাগ্রসর, সেরকম গল্প পাঁচবালিশ না। যাই হোক, তো ওনারা সম্ভবত আমি ছোট বলে সেটাকে প্রাধান্য দিয়ে প্রকাশ করেছিলেন, কিন্তু স্বজনপ্রীতি এখানে একটা ফ্যাক্টর, একেবারে উপেক্ষা করা যায় না। তো এই গল্পটা প্রকাশ হওয়ার পরে আমি এটা থেকে একটা চিত্রনাট্য লিখি, যে চিত্রনাট্যটা আমি সরকারি অনুদানের জন্য জমা দেই, কিছুদিন আগে জমা দিয়েছি। তো এইটার গল্পটা হচ্ছে অনেকটা, এটাও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, একজন যুবক যে তার বাড়ি বিক্রি করে দেওয়ার জন্য হোক বা যে কোনো উদ্দেশ্য নিয়ে হোক, অনেক বছর পরে তার বাড়িতে ফেরত যায় এবং জানতে পারে, বলা ঠিক হবে না, সে জানতোই, নতুন করে পরিচিত হয় বাড়ির যে অতীত আছে, সেই অতীতকে নিয়ে। প্রতিটা বাড়িরই তো অতীত থাকে গ্রামের বাড়িতে, এর অতীতের সাথে যুদ্ধপরাধ জড়িত আর কি। তো মানে একটা ঘৃণ্য অপরাধ, যে অপরাধের বোঝা বয়ে চলছে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম, এরকম গল্পটা। একটা পাঁচবালিশ, যে পাঁচবালিশটা শান্তি কমিটির চেয়ারম্যান ব্যবহার করতেন, পরবর্তীতে উনি মুক্তিযোদ্ধাদের দ্বারা
নির্যাতিত হয়ে নিহত হন, তার চোখগুলো তুলে নেয় মুক্তিবাহিনী বা জনগণ। তারপরে সেই 542টা সাক্ষী হয় সেই ঘটনার। তারপরে সেই 542টা অভিশপ্ত হয়ে যায় বা এরকম কিছু আর কি। যেমন রবীন্দ্রনাথের যে ক্ষুদিত পাষাণের মধ্যে যেরকম জড়বস্তু কালের সাক্ষী হয়ে থাকে, কিছু ঘটনাকে সে নিজের মধ্যে আটকে রাখে, সেরকমই আর কি অনেকটা ওই ঘরটা, ওই 542টা, ছেলেটার মায়ের মৃত্যু রহস্যজনক। সেখানেও প্রচ্ছন্ন ইঙ্গিত দেয়া হয় যে তার দাদার হাতে তার মায়ের মৃত্যু হয়, তার বাবার অকাল মৃত্যু হয় চোখ দিয়ে রক্ত পড়তে পড়তে হঠাৎ কোনো কারণ ছাড়াই, যেটা শুনে বিশ্বাস করেনি যুবক। পরবর্তীতে দেখা যায় যে তারও সকালবেলা দেখা যায় চোখ দিয়ে রক্ত ঝরছে। পুনরাবৃত্তি আর কি সেই ঘটনার। এটা এখানেই শেষ। এরপরে নাম গল্প অপরূপ কথা। এক সময় আমার পছন্দ ছিল, এখন আর খুব একটা পছন্দের গল্প না এটা। অপরূপ কথা নাম কেন দিয়েছি জানি না। শব্দ তো ভাঙতেই পারা যায়, কিন্তু সেটা না হয় বুঝলাম, কিন্তু কেন সামনে অপ লাগালাম? এখানে এটা একটা রূপকথা। সেই রূপকথা লিখেছি, কিন্তু সচরাচর যেরকম শুভ সমাপ্তি থাকে শিশুদের রূপকথায়, সেরকম না। আসলে তো রূপকথাগুলোতে শুভ সমাপ্তি অরিজিনালি ছিল না, কারণ মানুষ, কোথায় যেন পড়েছিলাম যে মানুষের জীবনে এত অন্যায়, সেই অন্যায়গুলো যে মানুষের প্রতি করছে তাই শুধু না, আদিকাল থেকে আমরা যেরকম প্রকৃতি আমাদের সাথে অন্যায় করে দেখে আসি, আমাদের হঠাৎ ফসলহানি, হঠাৎ আগুন লাগা, হঠাৎ জলে ডুবে যাওয়া, হঠাৎ হিংস্র পশুর হাতে মৃত্যু। জি, ভাগ্য ভালো যে আমাদের কোনো সাময়িক বাধা নেই, টাইম রেস্ট্রিকশন নেই কোনো আমাদের। সে চাইলে মাঝে মাঝে আমাদেরকে ইন্টারাপ্ট করতে পারে। তো যেটা বলছিলাম যে সেখান থেকেই নাকি ট্র্যাজেডির উৎপত্তি আর কি। তো রূপকথাগুলো তো মূলের কাছে গেলে দেখা যায় যে বেশিরভাগই খুব কোনোটা নৃশংস নিষ্ঠুর, কোনোটা বিষাদময় আর কি। তো এটাও অনেকটা ওরকমই। এক রাজপুত্র এক রাজকর্মচারীর মেয়েকে ভালোবাসে, তো তার নাম আবার তার নাম লহরী, কিন্তু সে তাকে ডাকে পরী। স্যার আপনি এখানে আসেন, এখানে বসেন।
বাসন আর হইচই করা যাবে না এরকম। তো পরী পরবর্তীতে আমি অন্য আরেকটা গল্প লিখেছি, কমলাপুরীর গল্প, যেখানে পরী আবার ফিরে এসেছিল। তো আবারও এটা আমাকে অবাক করে যে আমি তখন কী ভেবে পরী নাম রাখলাম, যেই পর আমার থেকে বিচ্ছিন্ন, যার সাথে একাত্ম হওয়ার জন্য আমি ব্যাকুল, সেই পরীর নাম আমি কি করে রাখলাম। তো গল্পটা মোটামুটি বিস্তৃত, কিন্তু গল্পটা বিস্তৃত না হলেও গল্পের প্রেক্ষাপট বিস্তৃত। আমি না জেনেই আমার গল্পগুলোতে যে টিপ অফ আইসবার্গ থিওরি বলে, যেটা আমি যদি ভুল না করে থাকি, ওই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইয়ের লেখকের নাম ভুলে গেছি স্বাভাবিকভাবেই। তো ওনার যে টিপ অফ দ্য আইসবার্গ থিওরি বা এরকম কিছু, উনি সেখানে যে বলেছেন যে লেখায় যে গল্পটা আমরা বলবো সেখানে শুধুমাত্র আমরা একটা বরফখণ্ডের চূড়াটা দেখতে পাবো, আর যা লিখবো না সেখানে পাঠক শুধু চূড়াটা দেখবে আর কি, কিন্তু সে ওটা থেকে বুঝবে যে এটা অতল সমুদ্রের তলে গিয়ে পৌঁছেছে। এটা বলবে, এই যে আমার বিড়াল এখন কাঁপাচ্ছে, এটা আমি জানি না আমি কতক্ষণ রাখতে পারবো। মানে যে কোনোভাবেই হোক সে বুঝে গেছে যে ওইখানে আমার কোনো একটা গুরুত্বপূর্ণ কিছু রাখা আর কি, ট্রাইপড যেখানে রাখা সেখানে পৌঁছে গেছে। আচ্ছা, চালিয়ে যাই। কাপাকাপির মধ্যেই আশা করি ফেলে দিবে না, কিন্তু একটু টার্বুলেন্স থাকবে আর কি। তো আমার ওই গল্পের মধ্যেও যা লিখছি না, পাঠক আভাস পেয়ে যাচ্ছে যে এর মানে প্রেক্ষাপটটা খুব বেশি সংকীর্ণ না, এবং গল্প যেটা, যে এখানে সাপের কামড়ে মারা যায় এই রাজ্যের লোকজন, মানে সাপ প্রতুল একটা এলাকা আর কি। তো আমার বেদের মেয়ে জ্যোৎস্না তখনও দেখা হয়নি, জ্যোৎস্না না দেখেই লিখেছি। তো যেটা হয় যে রাজকুমারকে ছোটোবেলায় সাপে কামড়েছিল এবং একজন ওঝা তার গলায় একটা হাড় দিয়ে দেয় এবং বলে যে এই হাড়টা খুললে কিন্তু সে সাথে সাথে মারা যাবে। তো যেটা হয় যে ওই মেয়েটাকে, লহরীকে যখন সাপ কামড়ায় বলে সে জানতে পারে, তখন রাজপুত্র তার গলার হাড় খুলে সেই মেয়ের গলায় পরিয়ে দেয়। তো মেয়ে তো আগে ফিরিয়ে দিত রাজকুমারকে, কারণ সে কর্মচারীর মেয়ে গ্রহণ করতে ইচ্ছুক ছিল না রাজকুমারের ভালোবাসা। কিন্তু তার মৃতপ্রায় অবস্থায় বা অজ্ঞান অবস্থায় তাকে হাটটা পরিয়ে দেয় রাজকুমার, এবং তারপর কিছুক্ষণ পরে, মানে এটা কেউ জানতো না, কিন্তু রাজকুমার আবার যখন বিষক্রিয়ায় মৃতপ্রায়, তখন আবার লহরী দৌড়ে আসে এবং এসে সেই হাড় খুলে পায়ের কাছে ফেলে, এই জীবন আমি নিব না বলে পরিয়ে দিতে যায় রাজকুমারকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। এই আর কি। তো একটা ভিক্টোরিয়ান ট্র্যাজেডির মতো দুজনেরই মৃত্যু হয় আর কি, সম্ভবত। মৃত্যুর কথা তো বলিনি, কিন্তু এই আর কি, রাজার চোখে জল, রানীর চোখে জল, পাত্রমিত্র সবার চোখে জল, বাতাস ভারী হয়ে উঠল।
এই পংক্তি দিয়ে গল্পের শেষ। বলি গল্পটা আমার অনেক পুরাতন একটা ধারণা থেকে জন্ম নেয়া। ভূতোলজি একবার প্রকাশ হয়ে যাওয়ার পরে সকলের প্রশংসায়, প্রশংসা বলতে গল্পের প্রশংসা খুব কম মানুষই করেছেন, পড়েছেন কম মানুষ, সেই কারণে কম মানুষই করেছেন। কিন্তু বই যে আমি লিখেছি 11 বছর 12 বছর বয়সে, সেটার প্রশংসা সবাই করেছেন আর কি। মানে একটা মানে ট্যাঞ্জিবল আউটকাম আসার পরে সবাই এটার অতিরিক্ত, আমি এমনিতে খুব জিনিসটাকে গোপনই রাখতাম যে আমি লিখি। পরিবারের লোকজন সবাইকে বলে দিত, বাবা, বিশেষ করে বাবা মা, ওনারা বলে দিতেন, কিন্তু আমি বলতাম না মানুষকে। কিন্তু বই প্রকাশ হওয়ার পরে দেখা গেল যে এটা আমাকে বাড়তি প্রশংসা এনে দিচ্ছে, বইয়ের কারণে, গল্পের কারণে কম। তো তখন যেটা হলো যে ভূতোলজি প্রকাশের পরে 1 বছরের মধ্যে আমি সব গল্প এনে, মানে ওটা আমাকে খুব, লেখকের মোটিভেশন তো প্রশংসা না, প্রচুর প্রশংসা। তো ওইটা আমাকে খুব অনুপ্রেরণা দিল এবং আমি বসে পড়লাম সাথে সাথে কলম খাতা তো না, আমার গল্পের একটা মোটা বাইন্ডিং করা একটা মোটা খাতার মতো ছিল আর কি, সেটাতে আমি লিখতাম। তো কলম খাতা নিয়ে বসে পড়লাম, দাদু ভাইয়ের দেয়া। তো ওখানে আমি সব মানে গল্প লিখি আর কি, নিজে থেকে যা যা আমার মাথায় ছিল, এতদিন লেখা হয়নি, সেসব খুব আগ্রহ নিয়ে লিখে ফেলি। তো বলি গল্পটা সেটা হচ্ছে একটা খুব বেশি কিছু বলার নাই গল্পটা নিয়ে, অনেক লম্বা একটা গল্প তুলনা করলে অন্যান্য গল্পের সাথে। কিন্তু আমি যদি এটাও খারাপ না, গল্পটা কিছু দুর্বলতা আছে, যেমন স্টোরি উইদিন আ স্টোরি, এটার মধ্যে খুব বেশি বা এটার দরকার ছিল না আসলে, সম্ভবত, আমি জানি না। তো আবার কিছু সময় রেখার কিছু এদিক ওদিক হয়েছে, মানে মিলাতে পারিনি। স্থানকাল যেটা বলে, স্থানকাল পাত্র খুব বেশি খাপে খাপ মিলেছে এরকম না, যে কারণে এটা একটা নিখুঁত গল্প হয়নি। গল্পের মধ্যে অনেক খুঁত আছে যদি সেইভাবে বিচার করা হয়। গল্পের মূল বিষয়টা সেটা হচ্ছে একটা জায়গায় বলি হয়েছিল, একটা রাজাকে বলি দিয়েছিল, তো অন্যায়ভাবে। তো সেই ঘটনাটাই, সেই মর্মান্তিক বা পৈশাচিক ঘটনাটাই বারবার ঘটে আর কি, ওই মন্দিরে ঘটতে থাকে, ঘটে চলে নির্দিষ্ট দিনক্ষণে। ওটাই গল্প। তো একটা শুটিং বাহিনী যায় ওখানে, এটা মানে ওই কাহিনীটা কি বলে, রিএনঅ্যাক্ট করতে, তারা ওই কাহিনী নিয়ে ছবি বানাবে, যেহেতু এরকম একটা কিংবদন্তি আছে। তো ওই কিংবদন্তি নিয়ে তারা ছবি বানাবে, ছবি বানানোর জন্য তারা ওখানেই যায়, ওই মন্দিরেই শ্যুট করে। তো ওই শুটিং দেখতে একদল বা দুজন দুষ্টু বালক যায় সেই শুটিং দেখতে এবং দেখে আসার পরে তারা জানতে পারে যে শুটিং আসলে সেদিন হয়নি। তারা দূর থেকে যেটা দেখেছে, আগের ভিডিওর মতো এই ভিডিওতেও কাট পড়ে গেল। আমি বলেছিলাম যে আমি কাট দিতে চাই না, কিন্তু খেয়াল করলাম যে কাট, মানে এখানে যেভাবে আমাকে কাট দিতে হচ্ছে, সেই কাটের মধ্যেও একটা ব্যাপার আছে। এটার প্রচ্ছদটা খুব, আমার এই রঙটা খুব পছন্দের, এটা খুব সুন্দর একটা রং প্রচ্ছদটার। আমার খুব ভালো লেগেছে উনি যে এই প্রচ্ছদটা করেছেন। ওনাকে আমি খুঁজে বের করবো, দেখি।
ওইটা যেটা বলছিলাম, মানে বোঝাই যাচ্ছে তারা গিয়ে তারা পরে জানতে পারে যে ওটা আসলে তাদের জ্বর চলে আসে যখন তারা জানতে পারে যে ওইটা একটা ভূত ভূত দেখে আর কি, তারা অতীতকে দেখে। যাই হোক, এলোমেলো একটা গল্প, এলোমেলো একটা গল্প, পরিবেশন খারাপ না, মানে ভাষা টা প্রবাহমান। স্কেচ স্কেচ গল্পটা স্কেচ গল্পটা আহসান হাবীবের ভূত যখন ঘোস্ট বইয়ের গল্পগুলো পড়তে পড়তে, আহসান হাবীবের কৌতুকের বই পড়েছি অনেক, ছোটদের জোকস বইটা, কিন্তু উনি তারপরে উন্মাদের কথা বলাই বাহুল্য, কিন্তু উনি ভূতের গল্পও লিখেছেন এবং বেশ ভালো ভূতের গল্প লিখেছেন। তো সেই ভূত যখন গোস্ট বইয়ের সবগুলো গল্পই আমার কাছে খুব ভালো লেগেছিল মোটামুটি। সেই গল্পগুলো থেকেই পড়তে পড়তে ওই যে আমি যেটা বলছিলাম যে কীভাবে আমার মাথায় গল্প আসে, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে গল্প পড়া, সেটাও বিশ্লেষণ করেছিলাম যে পড়া থেকে কীভাবে গল্প আসে, সেরকমই আমার মাথায় অনুপ্রেরণা আসে এই স্কেচ গল্পটার কাহিনী হচ্ছে একটা অদ্ভুত জন্তু একের পরে খুন করে যাচ্ছে, যার শরীরটা মানুষের মতো না, বন মানুষের মতো লম্বা লম্বা চুল, তার সারা শরীরে লোম, সেই রকম একটা খুনি, কিন্তু তার মুখটা অবিকল মানুষের মতো। এইটা একজন পুলিশ তদন্ত করতে গিয়ে, সংক্ষেপে বললে সে নিজেই ওই জন্তুতে পরিণত হয় আর কি। মানে স্কেচ গল্পটা কি, সেটা হচ্ছে ওই প্রাণীগুলোর স্কেচ করা হচ্ছিল, অনেকে দেখতে পাচ্ছে, খুন যখন করছে অন্যরা দেখতে পাচ্ছে, তো তারা স্কেচ করে সিআইডির মতো। আমি ছোটোবেলায় সিআইডির খুব ভক্ত ছিলাম, তো সিআইডির মতো স্কেচ করে। স্কেচ করাতে দেখা যাচ্ছিলো যে মানে খুনগুলো হচ্ছে যেন কোনো হিংস্র প্রাণী খুন করেছে, এরকম পশু জানোয়ার। মানুষের তো আর হিংস্র পশু জানোয়ার হয় না, মানুষের দৃষ্টিতে হিংস্র পশু জানোয়ার আর কি। সেরকম কায়দায় খুন করা, বন্য কায়দায় খুন করা, কিন্তু চেহারাগুলো দেখা যাচ্ছে সব, শরীরটাও জানোয়ারের মতো, কিন্তু স্কেচগুলো সব মানুষের মুখ। তো একটা পর্যায়ে দেখা যায় যে একটা স্কেচ এসেছে যেটা অনেকটা ওই তদন্তকারী কর্মকর্তার মতো আর কি, অদ্ভুত গল্প। সেটাও আমি মানে এরকম একটা অদ্ভুত ব্যাপারকেও মানে গেঁথে ফেলেছি আর কি, প্রায় সফলভাবেই গাঁথা হয়েছে। ভূতোলজির যেরকম ব্যাপার ছিল যে ভালো ভালো প্লটগুলো এক্সিকিউশন ভালো হয়নি, এক্সিকিউশন দুর্বল হয়েছে, এই অপরূপ কথার উল্টো। যদিও বই দুটো 1 বছরের ব্যবধানে প্রকাশিত, কিন্তু বুঝতে হবে যে ভূতোলজি 6-7 বছর ধরে লেখা, আর ছোটোবেলায় তো 6-7 বছর মানে অনেক, কিন্তু অপরূপ কথা 1 বছরের মধ্যেই লিখে ফেলা, এবং প্রতিটা গল্প এই জন্য একই রকম টোন, একই ভাষা, একই প্রায়, এবং কিছুটা পরিণত আগের সাথে তুলনা করলে। তো আমার কাছে তো এখন যথেষ্ট পরিণত লাগে। তো ভূতোলজির যেটা বলছিলাম যে কনসেপ্ট ভালো, এক্সিকিউশন খারাপ, এখানে উল্টো। কনসেপ্ট খুবই খেলো বা নড়বড়ে, কিন্তু এক্সিকিউশনগুলো চলনসই আর কি। শরবতে শরাব গল্পটা হাসির, হুমায়ুন আহমেদের মতো অনেকটা লেখা, এবং ভূতোলজি বইয়ের যে
একটা গল্প ছিল, চোর ধরা সম্ভবত নাম। সেই গল্পের চরিত্রগুলোকে নিয়েই আবার এটা লেখা। এই বুদ্ধিটা আমার মাথা থেকে কোথায় এসেছে জানি না। আমি এই অপরূপ কথার মধ্যেও ওই আগের ভূতোলজির চরিত্রগুলোকে নিয়ে বেশ কিছু গল্প লিখেছি, এবং পরবর্তীতে আমি এটাকে টেনে নিয়ে যাই আর কি, মানে উপন্যাস পর্যন্ত টেনে নিয়ে যাই। গল্পের চরিত্রগুলোকে উপন্যাসের মধ্যে কোথাও না কোথাও রেখেছি। তো শরবতে শরাবের যে বিষয়টা, এটার শুরুতেই লিখেছি নিয়াজ নামের বাংলাদেশের প্রতিটি শিক্ষকের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনাপূর্বক। কারণ এখানে একজন শিক্ষককে একটু হেনস্থা করা হয়, স্কুল শিক্ষককে, যেটা একটু তো খারাপই আসলে। সে কারণে আন্তরিক ক্ষমা প্রার্থনাপূর্বক। ওই চোর ধরা গল্পটা যেমন হুমায়ুন আহমেদের দ্বারা অনুপ্রাণিত, সেরকম অনুপ্রাণিত এটাও একটা নাটকের মতো আর কি গল্পটা। যেরকম হাসির নাটক দেখা যায়, আগে দেখা যেত ছোট ছোট হাসির নাটক, সেরকম আর কি একটা নাটক বাসার মধ্যে অভিনয় করা যায় এরকম। শরবতে শরাব একটা শেষেও বিশেষ দ্রষ্টব্য দিয়েছি গল্পের শেষে, ইটালিকে। শিক্ষকগণ আমাদের মঙ্গল কামনা করেন এবং আমাদের মঙ্গলের জন্য প্রত্যক্ষভাবে চেষ্টা করেন। আমরা কোনোভাবেই তাদের অশ্রদ্ধা করতে পারি না। এই কারণে যে একজন শিক্ষক নালিশ করতে এসেছে একটা মেয়ের নামে, ওই টুটুল এবং বাবুলের বোন, কি যেন নাম, বাবলির নামে অভিযোগ করতে এসেছে তার স্কুলের শিক্ষক। তো কিভাবে তাকে আটকানো যায়, তো এই চিন্তা বাবলি করতে করতে দেখা গেল লোকটা পাগলের মতো করে টোরে চলে গেল আর কি। শিক্ষক কেন করলেন এটা, সেটার ব্যাখ্যা হচ্ছে মশা চলে এসেছে কথার মধ্যে। বিড়াল গেল, বিড়ালকে শান্ত করেছি আরেক জায়গায় বসিয়ে, কিন্তু মশা এসেছে। মেয়েটা তার ভাইয়ের কাছ থেকে একটা বই ধার নিয়েছিল, সেটা হচ্ছে ঘরে বসে মদ্য তৈরির কৌশল। তো সেটা তার ভাইকে সে ফিরিয়ে দেয়। এটা থেকে গল্পের মধ্যে এটা বোঝা যায় যে তার শিক্ষককে সে শরবতের সাথে ওই ঘরে বসে মদ্য তৈরির কৌশল বইয়ের রেসিপি মিশিয়ে দিয়েছে আর কি, যে কারণে শিক্ষক অভিযোগটা ঠিকমতো করতে পারে না এবং তাকে শিক্ষক হিসেবে চেনেও নি আর কি, পাগল হিসেবে চিনেছে যতদূর মনে পড়ে গল্পের মধ্যে, মানে পরিবারের লোক আর কি। তো এটাই ছিল শরবতে শরাবের কাহিনী। আবারও কনসেপ্টটা দুর্বল, যে শরবতের মধ্যে ঘরোয়া অ্যালকোহল মিশিয়ে দেয়া, গিয়ে কাউকে খাওয়ানো এবং সে সাথে সাথেই মানে তার প্রতিক্রিয়া দেখানো, কিন্তু লিখেছি ভালোভাবে এবং পড়লে হাসি আসে। সাদা রঙের বিড়াল গল্পটা নিয়ে আলোচনা করা মুশকিল, কারণ এটা একরৈখিক গল্প না। এই গল্পের মধ্যে বহু কিছু চলে এসেছে। এইটা আসলে আমার একটা না জেনেই চৈতন্য প্রবাহ রীতির সাথে একটা এক্সপেরিমেন্ট করা আর কি। বসে আছি, বসে বসে আমার
বাড়ির কথা ভাবছি। বাড়ি বলতে আমার পূর্বপুরুষের ভিটা পাকিসার কথা ভাবছি। ভাবতে ভাবতে একটা গল্প লিখে ফেলেছি, যেখানে হাস্যরস আছে, কন্ট্রোভার্সিয়াল কমেন্ট আছে, ইতিহাস আছে, হালকা ভূত আছে, অতিপ্রাকৃতিক ব্যাপার আছে, আমার পরদাদার ডায়েরি আছে, এই আর কি। এরকম এরকম একটা গল্প আর কি। সাদা রঙের বিড়াল, জগা খিচুড়ি একটা, কিন্তু খুব ভালো মানের কিছু না, জার্নালের মতো আর কি। তারও একটা মানে এখানে এই বইয়ের বেশিরভাগ গল্পের মধ্যেই আগের বইটার নাম ভূতোলজি, কিন্তু ভূত সেখানে অত বেশি ছিল না, এখানে যতটা অতি প্রাকৃতিক ব্যাপার স্যাপার আছে সেরকম আর কি। টেম্পারেচারের গল্পটা আমি এর আগে একদিন বলেছি, ওই একই বাবুল টুটুলের বাসার গল্প। টেম্পারেচার গল্পটা এর আগে বলেছি। এটা আমার বাবা জ্যাঠার থেকে বাস্তব জীবন থেকে নিয়ে, ওর আর প্রয়োজন নেই, ওকে বন্ধ করে দিই। বাস্তব জীবন থেকে নিয়ে লেখা। আমার বিড়াল আমার কোলে এসে বসেছে। টেম্পারেচারের কাহিনী যেটা, সেটা হচ্ছে কি, ওই যে ব্যারোমিটার নিয়ে নিয়ে মামা, বাবুল টুটুলের মামা ব্যারোমিটার দেখে দেখে আবহাওয়ার তাপমাত্রা দেখে দেখে গরম বা ঠান্ডা অনুভব করে। তো দুই ভাই যেটা করে যে ওর ওই ব্যারোমিটারটাকে চুলার পাশে রেখে রেখে গরম করে দেয়, আর মামা গরমে হম্বিতম্বি করে। সর্বশেষ গল্পটা হচ্ছে টিফিন চোর। পড়তে গিয়েই বোঝা যায় যে, শুরুতেই বোঝা যায় গল্পের শেষটা খুব বেশি শক্তিশালী গল্প এটা না, কনসেপ্টের দিক দিয়েও না, এক্সিকিউশনের দিক দিয়েও না, কিন্তু ফর্মটা ভালো। গল্পের কাঠামোটা সুন্দর, ছোট্ট ছোট্ট বাক্যে লেখা, ছোট্ট ছোট্ট অনুচ্ছেদেও, এক বা দুই পংক্তির অনুচ্ছেদে, এবং বেশিরভাগটাই এখানে সংলাপ, ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউতে লেখা। আমি একজন অধ্যক্ষ একটা স্কুলের, আমার কাছে একজন ছাত্র নালিশ করতে এসেছে যে তার টিফিন চুরি করে একজন বা একজন না, একদল প্রতিনিয়তই তার টিফিন চুরি করে নিয়ে যাচ্ছে, নিয়ে খেয়ে ফেলছে দূরে গিয়ে বা তার সামনেই। তো সে বিরক্ত হয়ে নালিশ করতে এসেছে। স্কুলের যে নিয়ম কানুন, আমি খুব কঠোর নিয়মের মধ্যে পড়াশোনা করেছি আমার স্কুলে, তো সেটার প্রতি একটা স্যাটায়ার, খুব ভারী শব্দ, কিছুটা শ্লেষ করার চেষ্টা আর কি সেই নিয়মকানুনের কঠোরতাকে। তো সেই প্রিন্সিপাল উনি খুব রেগে গেলেন যে ওনার স্কুলে এরকম ঘটনা ঘটছে। তো সেই যে চুরি করে তাকে তার বর্ণনা ডিসিপ্লিন রুমে দিয়ে আসতে বললো। আমাদের ডিসিপ্লিন রুম ছিল, জানি না প্রতিটা স্কুলে হয়তো থাকে, আমি জানি না, আমি একটা স্কুলেই সারা জীবন পড়েছি জন্য আমার অনেক কিছুই ধারণা নেই। যে অনেক কিছু দেখা যায় সব স্কুলেই থাকে, আবার অনেক কিছুই দেখা যায় যে কোনো স্কুলেই ছিল না। তো আমাদের এরকম ডিসিপ্লিন রুম ছিল,
ছেলেটা বর্ণনা দিয়ে আসে ওই চোরের যে সর্দার তার। তো বর্ণনা পড়তে গিয়ে চক্ষু জড়ক গাছ প্রিন্সিপালের, সেখানে লেখা লম্বা ঠোঁট, খ্যাংরা পা, কুচকুচে কালো 2টি পা, 2টি ডানা, স্বর কর্কশ। হা হা হা, হাসির রাজা, জ্ঞানের রাজা। এইটা আমার তৎকালীন চেহারা। ষষ্ঠ শ্রেণীতে পড়তে, সপ্তম শ্রেণীতে উঠলাম মাত্র, সেই সময়কার চেহারা প্রকাশের কারণ ওই, না হলে কেউ বিশ্বাস করবেন এটা আমার লেখা। আজকের ভিডিওটা ছোট হলো অন্য দিনের চেয়ে, আয়োজনও কম, কারণ ডিএসএলআর ক্যামেরায় অত কিছু দেখতে হয় না, আবার মাইক্রোফোন আছে।